ডিজিএফআই আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে যে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য। আমাদের যে আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের, সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই। তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে, কিন্তু 2009-এর আগে এইভাবে হয়নি। তারা একটা দানব তৈরি করেছে। সেই ডিজিএফআই সেই সময় 9:25 এখানকার যে ডিজিএফআইয়ের যে রিপ্রেজেন্টেটিভ বিডিআরে ছিল, সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটা দায়িত্বে ছিল মেজর মর্তুজা, তাকে 9:25 খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে, এখানে অসন্তোষ তৈরি হয়েছে। সে তাতে তাতে কর্নেল আলমাসকে জানায়, এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআইতে জানায়। সে সময় সেখানে বসা ছিল র্যাব 2-এর কর্নেল শামসুজ্জামান সিও। হ্যাঁ, তিনিও ঘটনাটা জানতে পারেন যে বিডিআরে একটা ঘটনা ঘটছে। তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়েন। তার গাড়িতে প্রায় 7-8 জন র্যাবের সদস্য ছিল, এসএমজি লোড করা, এবং তিনি আবার অন্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওইখানে চলে যায়। এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ হয়, যেহেতু গুলজারও র্যাবে ছিল, শামসুজ্জামানও র্যাবে ছিল। গুলজার র্যাব থেকেই বিডিআরে গিয়েছে, সেই কারণে যোগাযোগটা বলছিল যে তুই চলে আয়, এরা ভীতু, তুই ঢুকে পড়, এরা পালায় চলে যাবে। তো সে 5 নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক যায়। সে 5 নম্বর গেটে গেছে, যাওয়ার পরে যে ঢুকতে যাবে, এর মধ্যে তার সাথে আরও অনেকে যোগ করেছে, প্রায় 30 জনের মতো, 30 থেকে 35 জন। সে একজাক্ট ফিগারটা বলতে পারে নাই, বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে। তাদের সবার হাতে ছিল এসএমজি এবং র্যাব কিন্তু অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে মুভ করে। তখন প্রথমে তাকে কর্নেল রেজানু, র্যাবে পোস্টিং ছিল, তিনি করেন, বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছি। পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয়ও বহন করেন। তারপরে এরপরে যখন জামান তারপরে তৈরি হচ্ছিল কর্নেল গুলজারের অনুরোধের প্রেক্ষিতে, সে সময় ডিজি হাসান, র্যাবের ডিজি হাসান মাহমুদ, তিনি টেলিফোন করেন যে না, আপনাকে ঢুকতে হবে না, উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোনো স্টেটমেন্ট দেন নাই, কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান, তিনি আইজিপি হন এবং আইজিপির টেনিউর শেষ হওয়ার আগেই তাকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়। আমরা এরপরে হচ্ছে ডিজিএফআই যে এরপর তো আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি, আমাদের তথ্য দরকার ছিল, যে তথ্য ছিল ডিজিএফআইয়ের কাছে, র্যাবের কাছে, কারণ তারা ওইখানে প্রেজেন্ট ছিল। ঘটনার পর তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল। আমরা ডিজিএফআইকে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য বিডিআরের ওইখানে কর্মরত ছিল জানে, তাদেরকে কটুবিনকারীতে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠানো, অনুরোধ করি। তো প্রথমে ডিজিএফআই জেনারেল মোল্লা ফজলে আকবর, উনি মেজর জেনারেল ছিলেন, ব্রিগেডের থেকে কেবল মেজর জেনারেল হয়েছেন, তিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজিএফআই থেকে কোনো ব্যক্তি কটুবিনকারীতে স্টেটমেন্ট দিতে যাবে না। তো জেনারেল জাহাঙ্গীর আমাকে বলেন না, জেনারেল জাহাঙ্গীর জেনারেল বলেন, মোল্লা ফজলে আকবরকে বলেন তুমি জেনারেল মতিনকে বলো, ও এগুলো কোঅর্ডিনেট করছে। তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ডিজিএফআইয়ের স্টেটমেন্ট চেয়েছিল। আমরা জি স্যার চেয়েছি। বলে আমাকে বলো যে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয়? আমি বললাম স্যার কেন দিবে না স্যার, আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে অনেক অ্যাকশন নেই। তার এইটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটনা নেই, এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধা বলে না, আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না। এবং আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি, অথচ তারাই উচিত ছিল
আমাদেরকে সহায়তা করা। এবং আমি যেটা শুনেছি ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে তাদের অনেকের কাছে ভিডিও ছিল, সেই ভিডিওগুলো নাকি ডিজিএফআই রিপ্রেজেন্টেটিভরা গিয়ে নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে। সেই পিডিআরে ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল আলম সিগন্যালসের তিনি সেইখানে পোস্টিং ছিলেন, তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশনগুলো। তিনি ডিজিএফআই তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বললো যে স্যার বলে তোমরা বেশি কথা বলো, এত কিছু হচ্ছে না, সে বললো স্যার আমি এখানে দেখতেছি মনিটর করতেছি, বলে না ঠিক আছে এটা মনিটর করো। তারপরে পরবর্তীতে সে কোর্ট অফ ইনকোয়ারির একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডিয়ার আলম, কিন্তু ব্রিগেডিয়ার আলমকে তো সদস্য হতে দেয়ই নাই, তাকে একদিনের নোটিশে পোস্টিং করে যশোর পাঠিয়ে দেওয়া হয়। সুবেদার তোরাবালে ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, ওখানকার একজন আওয়ামী লীগ নেতা, তিনি তিনি অর্গানাইজার একটা কারিগর ছিলেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই, সেটা হচ্ছে যে 11টার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন, দেশের বাইরে পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন, 2 বার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। 1টার পরে 1টা থেকে 1:20-এর মধ্যে তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। কাকে পাশের দেশটা বলেন? পাশের দেশে আমাদের একটাই আছে, নাম বলেন। আর মিয়ানমার না, ইন্ডিয়া, ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া, ভারত। আচ্ছা, তারপরে ব্যারিস্টার ফজলেনুর তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজ খবর নেন নাই। তিনি শুধু বিডিআর সৈনিকদের বলছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন। এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল এরশাদ, যেটা এটা আমাদের কুটুমিনকের যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে। হ্যাঁ, এবং জেনারেল এরশাদ আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলম আরা গিনি, এমপি রেজা, ওয়ারসেদ হোসেন বেলাল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ। এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন, ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা? তারা বিডিআরের সম্পর্কে কি জানে, আইন কানুন সম্পর্কে কি জানে, কেন কোনো সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কে এরকম মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না? সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে।